হ্যালো অ্যান্ড ওয়েলকাম, দিস ইজ ত্যাগ। তো আজকে আমরা আমাদের উদ্ভাস ফাইনাল মডেল টেস্টের যে ম্যাথ পরীক্ষা হয়েছিল, যেটাতে প্রশ্নগুলো খুব কঠিন ছিল, সেটার আমাদের আজকে তৃতীয় পর্ব, যেখানে আমি আপনার হলো 51 থেকে 75 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করে দেখাবো। তো আগের প্রথম পর্বে আমি 1 থেকে 25, আর দ্বিতীয় পর্বে আমি 26 থেকে 50 নম্বর প্রশ্ন সমাধান করে দেখিয়েছি। তো আপনারা যারা দেখেননি তারা দেখতে পারেন। তো এই পর্বগুলোতে সাধারণত দেখাই যে আমাদের কোনগুলা প্রশ্ন কীভাবে খুব দ্রুত করব, কোনগুলা প্রশ্ন আমরা স্কিপ করব, কোনগুলা প্রশ্ন আমাদের মুখস্থ রাখতে হবে, ওগুলা নিয়ে আলোচনা করছি আমি এই ভিডিওগুলোতে। তো আশা করি আপনাদের সবার পছন্দ হবে এই পর্বগুলা। তো আজকে আমাদের 3 নম্বর পর্ব। তো আজকের প্রশ্নে আমরা শুরু করি আজকের পর্বের প্রথম প্রশ্ন। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো 51 নম্বর প্রশ্ন। 51 নম্বর প্রশ্ন দিয়ে আমরা জাস্ট শুরু করব। তো প্রশ্নটাতে বলছে এখানে 3টা ভেক্টর দেওয়া আছে, 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে ভেক্টর 3টা, এদের লব্ধি বের করতে বলছে, লব্ধি বল। তো আমরা কি জানি 120 ডিগ্রি কোণে যদি 3টা বল ক্রিয়া করে, এর একটা শর্টকাট আছে কি, বল দ্বয়ের মধ্যে যদি একটা নির্দিষ্ট ধ্রুবক পার্থক্য থাকে, তাহলে ওই পার্থক্য ইন্টু √3। কিন্তু এখানে দেখেন 15 থেকে 20 পার্থক্য 5, কিন্তু 20 থেকে 22 পার্থক্য কিন্তু 2, তাহলে এটা কিন্তু আমাদের ওই সূত্র দিয়ে হচ্ছে না। তো আমরা যদি এই সিস্টেমটাকে ভাগ করি, মনে করেন এটা 15, 20, 22, এটাকে 2টা ভাগে ভাগ করি। একটাতে আমরা রাখলাম মনে করেন প্লাস, এটাতে মনে করেন 15, এটাতে 15, এটাতে 15। তো এই একই মানে যদি 3টা বল যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে আমরা কি জানি ওটা কি ইসে থাকে, ওটা সাম্যাবস্থা থাকে। তাহলে এটা উত্তর কত হলো? এটার উত্তর হলো আপনার 0। আর এটাতে দেখেন এখানে আমরা 15ই নিছি, কিন্তু এখানে 15 আমাদের ছিল 20, কিন্তু আমরা নিছি কত 15, তাহলে আমাদের কত থাকতেছে আর 5। আর এখানে আমরা নিছি 15, কিন্তু আমাদের কাছে কত 22, তাহলে এখানে কত থাকতেছে 7। আর এর মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি। তো আমাদেরকে যদি আমরা শুধু এইটার এখন লব্ধি বের করি সামন্তিক সূত্র দিয়ে, আর ইকুয়াল √5² প্লাস 7² প্লাস 2 × 5 × 7 cos 120 ডিগ্রি, তাহলে আমরা উত্তর পাওয়া যাবো। জাস্ট আমরা এটা একটা সিস্টেমটাকে 2টা ভাগে ভাগ করে নিলাম। 15 যে সবচেয়ে ছোটো, ওইটা থেকে আমরা বাকি 2টা বিয়োগ করে ভাগ করে নিলাম, কারণ আমাদেরকে 120 ডিগ্রি কোণে যেহেতু ক্রিয়ারত, একই মানে 3টা বল 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে ওটা সাম্যাবস্থা থাকে, ওইটার লব্ধি 0 হয়। তাই আমরা ছোটো ভেক্টরটা সমান করে নিলাম, 3টা ভেক্টর নিয়ে একটা ব্যবস্থা তৈরি করলাম যার লব্ধি হলো 0। আর বাকিগুলো থাকতেছে ওগুলো নিয়ে একটা ব্যবস্থা তৈরি করলাম। তো একটা যেহেতু 0 চলে আসে, তো বাকিটা বের করলে আমাদের উত্তর পাওয়া যাব। তো আমরা কত পাচ্ছি, √5² প্লাস 7² প্লাস 2 × 5 × 7 cos 120 ডিগ্রি। তাহলে আমাদের হচ্ছে 6.24। তো এটার উত্তর হলো বি, 6.24। তো এটা আমরা আরেকভাবে করতে পারি, কীভাবে, উপাংশ দিয়ে আমরা করতে পারি। প্রথমে মনে করেন আর cos θ ইকুয়াল হবে আপনার 15 cos 0 ডিগ্রি, তারপরটা হবে 20 cos 120 ডিগ্রি, তারপরটা হবে 22 cos 240 ডিগ্রি। দেন আমরা আর সাইন থিটা লিখবো একইভাবে, তারপর আমরা স্কোয়ার করলে আর এর মান পাবো। তো এইটা উত্তরে পাবো। আবার আমরা আরেকভাবে ক্যালকুলেটর দিয়ে এটা কীভাবে করতে পারি, ক্যালকুলেটর দিয়ে কীভাবে করবো, আমরা প্রথমে কমপ্লেক্স মোডে যাব। কমপ্লেক্স মোডে যাই আমরা জাস্ট একটা অক্ষকে নির্দিষ্ট ধরে নেব 15। তো এইটা আমরা আর থিটা আকারে লিখবো। আর কি, আর হলো আপনার ভেক্টরের বলটার মান, আর থিটা হলো কোণটার মান, যেটা থেকে আমরা নির্দিষ্ট অক্ষ ধরছি ওইটা থেকে। তো আমরা 15টাকে নির্দিষ্ট করে ধরতেছি, তাহলে 15, এই যে দেখেন ইঞ্জিনিয়ারিং বাটনের উপরে কোণ চিহ্নটা আছে, কোণ চিহ্নটা উঠেছে। 15টা আমরা অক্ষ ধরছি, তো 15 + 0 প্লাস এটা লব্ধি বের করতেছি, তো 20 120 ডিগ্রি প্লাস আপনার হলো 22 240 ডিগ্রি। তো এই আমরা জাস্ট ওকে যদি করে দিই, দেখেন এটা একটা জটিল সংখ্যা আসলো। তো জটিল সংখ্যাটাকে আমরা আর থিটা আকারে প্রকাশ করতে হবে। আর থিটা আকারে প্রকাশ করলে আর এর যেটা মান পাবো ওটা আমাদের লব্ধি, আর থিটা যেটা পাবো এটা হলো দিক কার সাথে, 15-র সাথে, কারণ আমরা 15টাকে নির্দিষ্ট করে ধরছি। তো আমরা এটার জন্য কী করবো, অপশনে যাব। অপশনে যাই আমরা এটা চাপবো, এটা চাপার পর দেখেন আর থিটা আছে, তাহলে 1 চাপি। তো আমাদের অ্যান্সারটাকে আর থিটাতে পরিণত করতে হবে। এই দেখেন কী এসছি, √39 এসছে লব্ধি। তো √39 যদি আমরা এখানে লিখতে যাই,
√39 = 6.24, তো বি উত্তর। তো আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি। আমার মতে সবচেয়ে ভালো প্রসেস হচ্ছে এইটা, দুইটা অংশে ভাগ করে নেওয়া। যদি 120 ডিগ্রি, নির্দিষ্ট 120 ডিগ্রির ক্ষেত্রে শুধু প্রযোজ্য। আর এইটা আমি ক্যালকুলেটর যেটা দেখলাম ওটাতে 5টা বল, 6টা বল, 7টা বল, মানে একাধিক বলের লব্ধি খুব সহজে ক্যালকুলেটর দিয়ে আমরা এভাবে করতে পারি। ওটার জন্য আমি আরেকটা ভিডিও করে রাখছি, ওটা আমি খুব তাড়াতাড়ি আপলোড দেবো, একদম বিস্তারিত কীভাবে। এখানে আমি জাস্ট বলে দিলাম। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো এটা প্রশ্নতে আমরা বেশি সময় দিব না, এটা খুব সহজ একটা প্রশ্ন। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটা প্রতিসম হলে এ বি সি এর মান বের করতে বলছে। তো প্রতিসম কখন হয়? যখন একটা ম্যাট্রিক্স আর তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সমান হয়। তো আমরা এটাকে যদি এ আছে এখানে আমাদের 3a6 - 4 5c b - 3 7, তো এটাকে যদি আমরা অ্যাডজয়েন্টে প্রকাশ করি তাহলে পাবো 3 - 4 b, এখানে পাবো আমরা a 5 - 3, এখানে পাবো b c 7। তো আমরা যদি এটা যদি সমান তাহলে আমরা তুলনা করতে পারি, যে দেখেন b, এখানে ভুলে গেল বি না 6c7 এটা হবে, যেহেতু এই যে 6 এটা আমাদের এখানে আসবে 6c7। তো বি আর এখানে 6, তাহলে বি ইকুয়াল 6, এ আর এখানে -4, তাহলে এ ইকুয়াল -4, সি আর এখানে হলো -3, সি ইকুয়াল -3। তো এ বি সি, এ ইকুয়াল -4, -4 6 -3, তো বি নাম্বারটা উত্তর। এটা আমরা সবাই পারি, এটা খুব সহজ ছিল। নেক্সট প্রশ্নে যাই। তো নেক্সট প্রশ্নে বলছে উৎপাদন এক্স হলে তার লাভ ফাংশন পি এক্স যদি হয়, তাহলে কি পরিমাণ উৎপাদে লাভ সর্বাধিক হবে? তো আমরা মনে করেন কোন এক্সের কত টাকা ইনভেস্ট করার জন্য আমাদের লাভ সর্বোচ্চ হবে। তো আমরা কি জানি, P'(x = 0) এর জন্য এক্সের যেটা মান পাবো ওটার জন্য আমরা এটার সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাবো। যেহেতু এখানে সর্বোচ্চ মান বলছে, তাই আমরা P' মানে একবার ডিফারেন্সিয়েশন করি এক্সের যেটা মান পাবো ওইটার জন্যই আমরা সর্বোচ্চ মান পাবো। তো এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো আমরা 1200 - 2x = 0। তো x ইকুয়াল আমরা পাচ্ছি 600। তো এটা উত্তর আমাদের 600। তো এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি। কীভাবে ক্যালকুলেটর দিয়ে করবো? আমরা জাস্ট ইকুয়েশন মোডে যাই। তো আমরা জাস্ট ফাংশনটা উঠে প্রথমে আমাদের আছে -1, দেন আছে 1200, দেন আছে 300। তো আমরা ওকে করলাম। তো এটা একটা সলভ হচ্ছে 1200, একটা সলভ হচ্ছে এইটা। তো আরেকবার যদি আমরা ইকুয়াল চাপি, এই যে দেখেন ম্যাক্স, তো এক্সের 600-র জন্য ম্যাক্স আছে এই ফাংশনে, তাহলে তাহলে আমাদের উত্তর হলো 600। আর ওই ম্যাক্স মানটা কত? ম্যাক্স মানটা হচ্ছে এইটা। তো এত টাকা আর কি লাভ হবে 600 টাকার জন্য, 600 টাকা। তো আমাদের এটা উত্তর হলো 600। তো আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি, বা একবার ডেরিভেটিভ করে ওটা 0 ধরে এক্সের মান যেটা পাবো এটা উত্তর হবে, ওইভাবে করতে পারি। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো এইটা প্রশ্ন খুব সহজ আছে। এখানে বলছে দুজন ব্যক্তির জন্মদিন একই দিনে না হওয়ার সম্ভাবনা কত? তো আমাদের 1 বছর সমান কয় দিন আমরা জানি? 365 দিন। তো একই দিনে জন্মদিন হওয়ার না সম্ভাবনা কত? দুজন ব্যক্তি। তো একজন ব্যক্তি মনে করেন জন্মদিন 365 দিনের বছর আমরা জানি। তো এর জন্মদিন যে কোনো একদিন হতে পারে 365 দিনের মধ্যে। তো 365 দিনের মধ্যে 365 দিনের মধ্যে যে কোনো, তো আমাদের সম্ভাব্য ঘটনা 365, অনুকূল 365। তো একজন যখন 365 দিনের মধ্যে যে কোনো একদিন জন্মে গেল, তখন ওই দিনে তো আরেকজন জন্মাইতে পারবে না। তো তার জন্য তাহলে আর কয়টা অপশন বাকি থাকতেছে? 364টি। কারণ এখানে বলছে যে একই দিনে না হওয়ার সম্ভাবনা, মানে একজন যেহেতু একদিনে জন্মগ্রহণ করছে, তো ওই দিনে তো আরেকজন আর হইতে পারবে না। তো 365-র মধ্যে একদিন বাদ দিলে আর কতদিন থাকতেছে? 364 দিন। তাহলে একে 365/364 এর সম্ভাবনা আরেকজনকার। তো এটাকে আমরা লিখতে পারি কীভাবে? এটাকে আমরা 365 আর এটাকে লিখতে পারি আমরা 365p2। তো এটা হলে একই দিনে না হওয়ার সম্ভাবনা। তো এই যে দেখেন এ নাম্বারটা উত্তর। যদি সরি বি নাম্বারটা উত্তর। এ নাম্বারটা হবে তখন যখন বলবে যে একই দিনে হওয়ার সম্ভাবনা, যমজ হওয়ার সম্ভাবনা। যমজ তো না, একই দিনে দুজন ব্যক্তির জন্মদিন একই দিনে হওয়ার সম্ভাবনা হইলে এ হইতো। তো যেহেতু একই দিনে না হওয়ার সম্ভাবনা বলছে, তাই বি হবে। তো আমরা নেক্সট প্রশ্নে যাই।
তো এই প্রশ্নটা নিয়ে আমার কিছু কথা বলার আছে। তো এই প্রশ্নটা আমাদের অনেকের কাছে নতুন মনে হতে পারে। তো ট্যান থিটা ইকুয়াল এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা সঠিক। তো আমি এটা নিয়ে যদি কথা বলি, আমরা জটিল সংখ্যা ইকুয়াল কি জানি? জটিল সংখ্যা প্রকাশের বেশ কয়েকটা নিয়ম জানি। একটা হলো এ ইকুয়াল আই বি, এটাকে আমরা লিখতে পারি আর থিটা দ্বারা। আর হলো মডুলাস, থিটা হলো আর্গুমেন্ট, এটাকে আমরা লিখতে পারি আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে আমরা আবার লিখতে পারি আর ই টু দি পাওয়ার আই থিটা। তো আমরা এই এই 1 2 3 4 এই 4ভাবে একটা জটিল সংখ্যাকে প্রকাশ করতে পারি। তো আমরা যদি এখানে একটু চিন্তা করি, যে মনে করেন এই দুইটাতে যদি আমরা চিন্তা করি আই থিটা, আর এর মান মনে করেন এই যে আর আই থিটা ইকুয়াল আর কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এই দুইটা তো একই জিনিস, এই 4ভাবে তো আমরা প্রকাশ করতে পারি। তো আমরা আর এর মান যদি 1 মনে করি, তো আমরা আই থিটা ইকুয়াল পাচ্ছি কস থিটা প্লাস আই সাইন থিটা, পাচ্ছি কি না? তো এটা পাচ্ছি। তো এটা আমরা 1 নং মনে করি। এখন আমরা যদি থিটার মান মাইনাস বসাই দিই, তাহলে কি হয়? আই থিটা ইকুয়াল, আমরা এই ফাংশনে থিটা ইকুয়াল মাইনাস থিটা পুট করতেছি। তো কস মাইনাস থিটা ইকুয়াল আমরা জানি কি কস থিটা, আর সাইন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা। এটা আমরা 2 নং ধরি। তো আমরা যদি 1 নং যোগ 2 নং করি, দেখি কি হয়। 1 নং আর যোগ 2 নং যদি যোগ করি, তাহলে পাবো আমরা 2 cos থিটা ইকুয়াল পাবো হলো সাইন আই থিটা প্লাস সাইন আই মাইনাস থিটা। তো cos থিটা ইকুয়াল আমরা কত পাচ্ছি? হাফ ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। তো আমরা যদি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে যাই খুব তাড়াতাড়ি, তাহলে আমাদেরকে অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে। আপনাদের অনেকের কাছে নতুন রাখতে পারে, তাই আমি বিস্তারিত দেখাচ্ছি। তো আমরা এখন আবার যদি আরেকটা কাজ করি, 1 নং থেকে জাস্ট বিয়োগ করে দিই 2 নং, তো দেখি কি হয়। তো আমাদের এবার কি হচ্ছে? আই থিটা মাইনাস মাইনাস আই থিটা ইকুয়াল হচ্ছে আমাদের কস কাটা যাচ্ছে, এখানে থাকতেছে 2i সাইন থিটা। তো সাইন থিটা ইকুয়াল আমরা পাচ্ছি 1/2i আই থিটা মাইনাস আই থিটা। তো আমরা এটা কি পেলাম? সাইন থিটা ইকুয়াল, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এখানে আমাদেরকে ট্যান থিটা বের করতে বলছে। তো ট্যান থিটা না বের করে আমাদেরকে কসও বলতে পারতো, সাইনও বলতে পারতো। তো ট্যানটা আমরা মুখস্থ নাও রাখতে পারি। ট্যানটা আমরা কস আর সাইন জাস্ট এই দুটো যদি মুখস্থ রাখি, তাহলে আমরা ট্যান ইকুয়াল কি লিখতে পারি? সাইন থিটা বাই কস থিটা। তো সাইন থিটা আর কস থিটার মানটা যদি আমাদের মুখস্থ থাকে, তাহলে তো আমরা খুব সহজে ট্যানটা বের করতে পারবো। তো সাইন আর কসেরটা আমাদেরকে মাস্ট মুখস্থ রাখতে হবে এই ধরনের প্রশ্ন উত্তর করার জন্য। আর ট্যানটা অতগুলো নাম মনে রাখতে পারে, কিন্তু এই দুইটা আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো এটা আমরা ট্যান থিটা ইকুয়াল যদি বের করতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারবো হাফ আই ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। এখানে পাচ্ছি আমরা হাফ ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। তো এখানে আমাদের হাফ হাফ কাটা। তো এখানে আমরা আমাদের উপরে থাকতেছি কি 1/i। তো আমরা 1টাকে কি লিখতে পারি? 1টাকে লিখতে পারি আই টু দি পাওয়ার 4/i। আই টু দি পাওয়ার 4 আর আই যদি কাটি, তাহলে থাকতেছে আমাদের আই কিউব। আর আই কিউব ইকুয়াল আমরা কি লিখতে পারি? মাইনাস আই। তো 1/i ইকুয়াল আমরা সরাসরি মাইনাস আই লিখতে পারি। আমরা যদি এটা মনে রাখি, 1/i ইকুয়াল কিন্তু হয় মাইনাস আই। এটা আমি দেখাইলাম কীভাবে মাইনাস আই হয়। তো আমরা 1/i আমাদের উপরে থাকতেছে, তো আমরা উপরে 1/iটাকে লিখতে পারি মাইনাস আই। আর এখানে যদি আমরা আই থিটা মাইনাস 1/ই টু দি পাওয়ার আই থিটা করি, এটাকে একইভাবে যদি করি 1/ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে আমরা পাচ্ছি মাইনাস আই। এখানে পাচ্ছি আমরা ই টু দি পাওয়ার 2i থিটা মাইনাস 1। এখানে পাচ্ছি আমরা ই টু দি পাওয়ার 2i থিটা প্লাস 1। তো আমাদের দেখেন এই যে এ নাম্বারটা আমাদের উত্তর, চলে আসলো কট ট্যান থিটা ইকুয়াল। তো আমাদেরকে কট থিটা বলতে পারে,
কট থিটা হলে শুধু জাস্ট কস থিটা বাই সাইন থিটা করবো। তো আমাদেরকে কী করতে হবে, অবশ্যই সাইন থিটা আর কস থিটাটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো আমার মুখস্থ না থাকলে আমার যদি লিখিততে আসে তাহলে আমি তাই পুরাটাই দেখালাম। এটা আসবে না আমাদের পরীক্ষা, সাধারণত না আসার সম্ভাবনা বেশি। তো আশা করি আপনাদেরকে এই সমস্যাটা ভালো লাগছে। তো আমরা এটা অবশ্যই মনে রাখবো, কস থিটার মান 1/2i e⁻i থিটা মাইনাস e⁻i থিটা, আর হচ্ছে কস থিটা ইকুয়াল আমরা 1/2 e⁻i থিটা প্লাস e⁻i থিটা। তো আমাদের টেন থিটা ইকুয়াল আসলো -i e⁻2i থিটা -1 e⁻2i থিটা +1। তো এই উত্তর। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো নেক্সট প্রশ্নটা খুব সহজ, আমরা এটাতে বেশি সময় দেবো না। এখানে একটা নির্ণায়ক বলছে, নির্ণায়কে 8-এর অনুরাশি বের করতে বলছে। তো 8 আগে কোনটা, ওইটাকে আমি খুঁজে বের করতে হবে। এটা 8, তো এটা যেহেতু 8, এইটা বাদ, এইটা বাদ। তো এখানে আমাদের থাকতেছে 5 - 3 3 7। তো থাকতেছে 5 × 7 = 35 + 9 ইকুয়াল আমাদের থাকতেছে 44। তো অনুরাশি যেহেতু, তাই চিহ্নের কোনো প্রভাব নেই অনুরাশিতে। সহগুণক হলে আমাদের চিহ্নের প্রভাব হতো, তাহলে এটা 44 উত্তর। তো আমরা এখন নেক্সট প্রশ্ন দেখি। তো এখানে বলছে সমত্বরণে চলমান কোনো একটি কণা দ্বিতীয় ও তৃতীয় সেকেন্ডে 8 মিটার ও 10 মিটার যায়, ত্বরণ কত? ত্বরণ ইকুয়াল আমরা জানি, যদি ত্বরণ ধ্রুবক থাকে তাহলে ত্বরণ ইকুয়াল আমরা জানি s(t2 - s(t1) ইকুয়াল t2 - t1। তো আমাদের এখানে t2-র মান বলছে 3 আর t1-এর মান বলছে 2। তো t2 সেকেন্ডে যায় 10, 8 যায় হলো আমাদের t1 সেকেন্ডে, আর t2-র মান হলো 3 আর t1-এর মান হলো 2। তো এটা আমরা পাচ্ছি 2। তো আমাদের তো হলো 2। তো এই সূত্রটা আমরা মুখস্থ রাখবো। তো আশা করি এই সূত্রটা আমরা অনেকেই জানি। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো নেক্সট প্রশ্নটা খুব সহজ, এগুলো আমাদের সহজ প্রশ্ন। তো এখানে বলছে উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাস কত? তো এই উপবৃত্তের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্ত। তো এই উপবৃত্তের ক্ষেত্রফল কত? উপবৃত্তের ক্ষেত্রফল জানি, এবি পাই। তো এখানে এর মান কত? এর মান হলো 27 না, তাহলে √27, আর বি এর মান হলো √3। তো এবি পাই আমরা কত পাই? 27 × 3 পাই। আর আমরা কি জানি, বৃত্তের ক্ষেত্রফল কি জানি, পাই r²। তো এটা যদি কাটা যায়, আমাদের এটা আসতেছে আর এর মান আসতেছে আপনার, আর এর মান আসতেছে আমাদের 3। তো এটা সমাধান করলে আর এর মান আসতেছে 3। আর আমাদেরকে কি বলছে, আর এর মান আমরা কিন্তু আর এর বৃত্তের ব্যাসার্ধ পাইলাম, কিন্তু আমাদেরকে বলছে বৃত্তের ব্যাস কত। তো আর ব্যাস ইকুয়াল 2r, 3 × 2 = 6। তো আমাদের সি নাম্বারটা উত্তর। তো এটা খুব সহজ প্রশ্ন ছিল। 59 নম্বর প্রশ্ন। 59 নম্বর প্রশ্নে বলছে বৃত্তের সমীকরণ বের করতে বলছে, যেখানে একটা থিটা, এই থিটাটা কিন্তু দেওয়া আছে, এই থিটাটা কিন্তু দেওয়া আছে আপনার হলো 3/5, আর এখানে একটা কেন্দ্র দেওয়া আছে, আর এখানে একটা পি বহিস্থবিন্দু দেওয়া আছে। তো আমরা প্রথমে যদি অপশনগুলোর দিকে লক্ষ্য করি, দেখেন এখানে কেন্দ্র কত দেওয়া আছে, -3 + 10। তো এখানে দেখেন কোনটাতে -3 আর +10 কেন্দ্র আসতেছে। তো দেখেন এই যে এ নাম্বারটাতে আসতেছে, আর আপনার সি নাম্বারটা আসতেছে, আর আপনাদের এ আসতেছে, সি আসতেছে না, এ আসতেছে, সি কিন্তু আসতেছে না, এ আর ডি। তাহলে বি সি আমাদের উত্তর হবে না। কীভাবে এ আর সি? তো এ এর কেন্দ্র যদি আমরা বের করি তাহলে পাবো -3 10, আর ডি এর কেন্দ্র যদি বের করি তাহলে পাবো -3 10। তো এই দুইটার মধ্যে একটা উত্তর হবে আমাদেরকে। তো এখন আমাদের সি এর মানটা জাস্ট বের করে নিতে হবে। সি এর মানটা আমরা কীভাবে বের করব? আমরা যদি এখানে এইটার আর এটার যদি দৈর্ঘ্য বের করি, তো এইটার আর এটার দৈর্ঘ্য বের করলে আমাদের আসবে 6² + 8²। তাহলে এটা আমরা পাচ্ছি 10। তো আমরা এটা পেলাম 10। তো আমরা কি জানি, এটা একটা সমকোণী ত্রিভুজ, স্পর্শকের সাথে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, এটা হলো অতিভুজ। তো আমরা কি জানি, তো এটাতে আমাদের ব্যাসার্ধ আসছিল 3, এটাতে আসছিল 8। তো আমরা অবশ্যই এখানে কোথাও ভুল করছি। তো এখানে যদি আমরা আরেকটু লক্ষ্য করি, এটার দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি? দৈর্ঘ্য পাচ্ছি আমরা 6² + 8² ইকুয়াল 10। তো আমরা অতিভুজ পাচ্ছি 10। অতিভুজ যদি 10 হয়, এটা যদি থিটা হয়, তো এখানে যদি আমরা একটু আঁকি, এটা মনে করেন থিটা, আর মনে করেন এখানে অতিভুজ দেওয়া আছে 10। তো আমরা কিভাবে বলতে পারবো, এটা আমরা cos থিটা বলতে হবে আমাদেরকে। আমরা এইটার দৈর্ঘ্য বের করব, এটার দৈর্ঘ্য, তাহলে আমাদেরকে cos থিটা দিয়ে লিখতে হবে, cos থিটা দিয়ে না,
তো সাইন থিটার মান যদি 3/5 হয় তাই কস থিটার মান হবে আপনার 4/5 4/5 হবে কস থিটার মান। আর আমাদের এখানে পাইছি হলো আপনার r/10। তো আমরা পাবো r এর মান 8। তো আমাদের ব্যাসার্ধ কোথায় 8 ছিল, ডি নাম্বারে আমাদের ব্যাসার্ধ 8 ছিল, তো আমাদের ডি নাম্বারটা উত্তর। আমি এখানে একটু ভুল করে ফেলছিলাম, সাইন এখানে আমাদের এই যে এই ব্যাসার্ধটা বের করতে অনুপাত দিয়ে, এটা ভুল ছিল। তো আমরা নেক্সট প্রশ্নে দেখি। নেক্সট প্রশ্নে বলছে 4 একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গের 4টি শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক। মানে একটা বৃত্ত মনে করেন যার বাহুর দৈর্ঘ্য প্রতিটা 4, এইভাবে একটা যদি বৃত্ত যায় তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত বের করতে বলছি। তো বাহুর দৈর্ঘ্য যদি 4 হয়, তো এখানে যদি আমরা কর্ণটা বের করি, কর্ণটায় তো বৃত্তের ব্যাস হবে, তো এটাও 4 এটা 4, তাহলে ব্যাস কত হচ্ছে, ব্যাস হচ্ছে 4√2। তো ব্যাস যদি 4√2 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, 2√2। আর আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধ স্কয়ার ইন্টু পাই। তো আমরা যদি এটা করি 4 × 2 পাই, তাহলে 4 × 2 = 8 পাই। তো এর উত্তর হলো আমাদের 8 পাই। খুব সহজ প্রশ্ন ছিল এটা। তো এই প্রশ্নটা ছিল ডিফারেন্সিয়েশন থেকে। তো ডিফারেন্সিয়েশন থেকে এই প্রশ্নটা ছিল। তো আমরা এটা কীভাবে করব, এটার জন্য আমাদের লগের একটু বেসিক খুব বেসিক জানা দরকার। আমরা কি জানি, লগের বেস যখন হয় তখন আমরা এটাকে বলি লন বলতে পারি, লন। আর লগের বেস অন্য কিছু থাকলে আমরা এটাকে লন বলতে পারি না। তো আমরা f(x) আমাদের দেওয়া আছে, তো আমাদের লন x = আমরা ডিফারেন্সিয়েশন জানি 1/x। তো আমাদেরকে এটাকে লনে প্রকাশ করার চেষ্টা করতে হবে। তো log 5 আছে আর এখানে আছে log 3x। তো আমরা এখানে যদি একটা log 5 এর উপরে নিই, আর আবার আমরা লিখতে পারি log এর উপর log 3x। তো এটাকে আমরা জাস্ট ভাঙা নিলাম। তো এটা আমরা লিখতে পারবো 1/ln 5, এটা গুণ হবে। তো আবার আমরা এটাকে লিখতে পারবো log 3x। তো আমরা আবার যদি একইভাবে এই যে ভিতরের ফাংশনটাকে লন আনার চেষ্টা করি, তো এখানে আস্তে আস্তে আমাদের ln 5 নিচে, আর এখানে আমাদের আছে লন, এখানে আমরা লিখতে পারবো log এর পাওয়ার 3, আর আমরা লিখতে পারবো log এর পাওয়ার x। তো আমরা এখন জাস্ট এখানে লিখতে পারবো ln 5, আর এখানে আমরা লিখতে পারবো ln x বাই ln 3। তো এটা আমাদের আসলে এটাকে আমরা এখন খুব সহজেই ডিফারেন্সিয়েট করতে পারবো। তো f(x) আমরা এটা সিম্পলিফাই করে পাইলাম। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তো ln 5 1/ln 5 এটা আমাদের কি, এটা আমাদের ধ্রুবক। তো আমরা প্রথমে ln x-কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কী পাই, 1/x। তো এটাকে আমরা 1/x করলে পাবো কি, ln 3। তো আমাদের এটাকে 1/x করতে হবে না, এটা পুরাটাকে x ধরে। তো 1/x করলে আমরা পাবো ln 3/ln x ইন্টু, এখন আমাদেরকে এই এক্সটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে চেন রুল অনুযায়ী। তো এখানে আমাদের ln 3টা ধ্রুবক, তো 1/ln 3 ইন্টু ln x-কে করলে 1/x। তো ln 3 কাটা চলে যাচ্ছে। তো আমাদেরকে বের করতে বলছে f' এর মান। তো আমরা এখন জাস্ট x-এর জায়গায় বসাই দেবো। তো 1/ln 5 ইন্টু 1/ln ln এর মান আমরা কত জানি 1 ইন্টু 1/e। তাহলে আমাদের আসতেছে এটা ln এর মান আমরা জানি 1, তাহলে আসতেছে ln 5 1। তো এটা একটা লম্বা অঙ্ক ছিল, এটা অবশ্যই আমরা স্কিপ করবো পরীক্ষায়। আর আমরা যদি কেউ পারি দ্রুত করতে তো আমরা অবশ্যই করব। তো আমি জাস্ট দেখাই দিলাম তাও যে আমরা এদেরকে এটা কীভাবে করতে হবে। তো এই প্রশ্নের উত্তর হলো আমাদের ডি। তো আমরা এইখানে শুধু আমাদেরকে চালটা যে লন নেওয়ার কাহিনিটা, তো আমরা এইভাবে লিখতে পারি, একটা ফাংশন যদি x(y) হয় তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি log এর উপর x, log এর উপর x না, এখানে হচ্ছে x এর উপর ইন্টু log এর উপর y। তো এখানে আমাদের আবার লিখতে পারি log এর উপর e/x 1/e/x লিখতে পারি। তো এটা আমরা লিখতে পারছি 1/ln x
আর এখানে লন ওয়াই। তো এটাকে আমরা লক এক্স ওয়াইটাকে লিখতে পারি লন ওয়াই বাই লন এক্স। তো এইভাবে আমরা এটাকে যদি এক্স ধরি, তাই আমরা এখানে পাইছি দেখেন লন, এই যে এক্স পাইছি, এই যে লন এক্স আর লন ওয়াই, ওয়াই ধরছিলাম কাকে, সরি এটাকে আমরা ওয়াই ধরছিলাম। তো এটাকে যদি ওয়াই ধরি তাহলে কী পাই, লন ওয়াই বাই লন এক্স। এক্স কী ধরছি এখানে 5, তো দেখেন লন 5 আর এখানে এসছে লন ওয়াই। আবার একইভাবে এইটাকে দেখেন, এটাকে 3টাকে ধরছি আমরা এক্স আর এক্সটাকে ধরছি ওয়াই। তো আমরা কি পাবো তাহলে, নিচে পাবো লন এক্স, উপরে পাবো লন ওয়াই। তো এভাবে আমরা জাস্ট এফ অফ এক্সটাকে সিম্পলিফাই করে তারপর চেন রুল ব্যবহার করে ডিফারেন্সিয়েট করে এটা মান পাইছি। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নটা আমাদের ইন্টিগ্রেশন, এটা সাস্টে আসা একটা প্রশ্ন। তো আমরা এটার জন্য কি করি, এটা আমরা যদি এই প্রশ্নের জন্য আমাদের কী করতে হবে, আমাদেরকে হলো আপনার এই যে এইখানে যা আছে এটা ইকুয়াল জেড ধরতে হবে। তো জেড ইকুয়াল হলো এ এক্স। তো এটাকে যদি আমরা ডিএক্স ডিজেড করি, ডিজেড করলে আমরা পাবো এ এক্স লন এ লন পাবো স্কোয়ার ডিএক্স। তো এটা যদি আমরা ডিএক্স, এটা পাবো ডিজেড লন এ স্কোয়ার এ এক্স ডিএক্স ডিএক্স। তো আমরা এটা কি অ্যাপ্লাই করছি, ডিএক্সকে যখন এটাকে আমরা এ টু দি পাওয়ার এক্স এক্সপোনেনশিয়ালে যখন অন্তরীকরণ করি তখন আমরা কী পাই, এইটাই থাকে, সাথে একটা ধ্রুবক পদটার সাথে লন আসে। তো আমরা এইভাবে, এটা হচ্ছে সূত্র। তো ওই সূত্রে অ্যাপ্লাই করছি, এখানে যদি 2বার আসে 2বার করতে হবে চেন রুল দিয়ে, এক্সট্রা একটা লন এ, 2বার লন এ আসবে। তো তাই আমরা বলতে পারি লন এ স্কোয়ার। তো আমরা যখন এইখানে যদি এখন প্রতিস্থাপন করে দিই, দেখেন এখানে দেখেন এই যে এ এক্স, তো এটা কি করে আমরা ধরেছিলাম জেড, তাহলে আমরা পাবো এ টু দি পাওয়ার জেড। আর এইটা ইকুয়াল আমরা পাচ্ছি, এটা পুরাটা ইকুয়াল আমরা পাচ্ছি কি, পুরাটা ইকুয়াল আমরা পাচ্ছি হলো আপনার ডিজেড লন এ স্কোয়ার। তো আমরা আরেকবার যখন, তো এটাকে আমরা যখন আরেকবার যোগজীকরণ করব, তো তখন লন এ আরেকটা ভাগ হবে, কারণ আমরা জানি যে যোগজীকরণ করলে ভাগ হয় আর ডিফারেন্সিয়েট করলে গুণ হয়। তো লন জেডকে যখন আরেকবার আমরা যোগজীকরণ করব তখন লন এটা ভাগ হয়ে যায়, লন কিউব হয়ে যাবে। আর জেড ইকুয়াল আমরা কী ধরছিলাম এ এক্স, তাহলে আমি এটা লিখতে পারি এ এক্স লন এ কিউব। তো আমাদের দেখেন এ নাম্বারটা উত্তর। তো আমাদের এটা শর্টকাট কি, এখানে যতবারই থাক, যতগুলো থাক, এখানে যদি এই ধরনের একটা ত্রিভুজ গঠিত হয় একটা একটা করে কমে, তাহলে এই যে এইখানে যতগুলো এ থাকবে ওইটা থাকবে, আর ওইটার নিচে লন এ এর উপর অত পাওয়ার থাকবে। তো এখানে দেখেন 3টা এ আছে, তাই আমাদের উপরে এইটাই থাকবে। প্রথমে 3টায় 2টায় 1টায় এক এক করে কমছে, তাই আমাদের উপরে শেষে প্রথমটা থাকবে, আর প্রথম এইটাতে যেটা এ আছে ও লন অতর উপরে কিউব। তো আমরা এই শর্টকাটটা মনে রাখবো। এখন নেক্সট প্রশ্নে যাই। তো নেক্সট প্রশ্নটা খুব একটা সহজ প্রশ্ন আছে, এখানে বলছে থিটার মান কত হলে সিবি বলছে এখানে সিবিতে টান ক্ষুদ্রতম হবে। তো সিবি না, তো আমরা যদি এটা যদি লক্ষ্য করি লামি সূত্র যদি লক্ষ্য করি, তাহলে আমরা লিখতে পারবো ডাব্লু ইকুয়াল লিখতে পারবো সাইন থিটা প্লাস 30। আবার আমরা লিখতে পারবো টান ইকুয়াল সিবি। টান সিবি তো আমাদেরকে বের করতে, ক্ষুদ্র বের করতে হচ্ছে, টান সিবি ইকুয়াল আমরা এটা কত সিবি না, তো এই কোণটা লিখতে পারবো। এই কোণটা আমাদের কত হলো, এই কোণটা আমাদের হলো 180 সাইন 180 মাইনাস 30। এখন যদি লিখি টান এসি আমাদের এটা কোণ হবে, এই কোণটা আমরা কত পাবো সাইন 180 মাইনাস থিটা। তো আমরা যখন এটা নিয়ে এখন যদি একটু কাজ করি, তো আমাদেরকে টান সিবি মানে এই যে টি এর মান ক্ষুদ্র করতে হবে। তো আমরা ডাব্লু ইকুয়াল লিখতে পারি, এটা আমরা সাইন 180 মাইনাস 30 ইকুয়াল লিখতে পারি সাইন 30, আর নিচে লিখতে পারি সাইন থিটা বাই 30। তো আমাদেরকে কি বলছে, এই টিটা ক্ষুদ্র করতে হবে। তো টিটা কখন ক্ষুদ্র হবে, যখন বেশি বড় সংখ্যা দিয়ে ভাগ দিব। তো সাইন সর্বোচ্চ মান কত 1, তো আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস 30 ইকুয়াল 1 যখন হবে তখন এটার টানটা ক্ষুদ্রতর হবে। তাহলে আমরা বলবো থিটা প্লাস 30
ইকুয়াল 90 আর থিটা ইকুয়াল তাহলে আমাদের আসবে 60। তো যখন 60 ডিগ্রি হবে তখন সি মানে বিতে টান ক্ষুদ্রতর হবে, কারণ যখন 60 ডিগ্রি হবে তখন নিচে 90 হবে, আর 90-এর মান sin 90-এর মান সর্বোচ্চ, আর সর্বোচ্চ সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো একটা সংখ্যাকে ওইটার মান হচ্ছে কমে যায় ভাগ করলে। তো আমাদের TCBর মান যদি সাইন থিটা ইকুয়াল 60 ডিগ্রি হয় তাহলে সর্বনিম্ন হবে। তো নেক্সট প্রশ্নে দেখি, এখানে বলছে ABC একটা ত্রিভুজ। মনে করি আমরা ABC একটা ত্রিভুজ। তো এখানে এটা মনে করেন A, এটা মনে করেন B, এটা মনে করেন C। তাহলে AB বরাবর বলছে sec B আর AC বরাবর sec C। যদি ক্রিয়া করে বল কার্যরত তাহলে এদের লব্ধি হবে AD বরাবর। তো এইটা মনে করেন AD। এটা AD বরাবর। আবার এখানে কি বলছে AD, এই ADটা কিন্তু ADটা হচ্ছে BCর উপর লম্ব, মানে এটা 90 ডিগ্রি। তো আমরা যদি এই ত্রিভুজটা যদি কল্পনা করি BADB, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি B হয়, তাহলে এটা কত হবে 90 মাইনাস B হবে কি না? একইভাবে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি C হয়, তাহলে এটুকু হবে আপনার 90 মাইনাস C। তো আমরা এই যে আমাদের এই বলগুলাকে যদি আমরা এখন উপাংশে ভাগ করি, তাহলে আমাদের এটা যদি একটা টানে, তাহলে আমাদের এটা দিয়ে যদি আমরা করি, এখানে দেখেন এটার সমান্তরাল সিবির সমান্তরাল একটা টান দিছি, তাহলে এই যে এটা যদি ছেদক হয়, তাহলে এটা যদি বি কোণ হয়, তাহলে এটাও কত হবে বি কোণ হবে, আর এটা সি কোণ হলে এটাও কত হবে সি কোণ হবে। তো এই বরাবর কি কাজ করবে, এই বরাবর কাজ করবে আমাদের যার সাথে থাকে তার বলে আমরা cos থিটা। তো এই বরাবর কাজ করবে বি, এই বরাবর কাজ করবে আপনার হলো বলের মান sec বি, আর হচ্ছে আমরা কি জানি cos বি, আর এই বরাবর কাজ করবে sec সি cos সি। তো এটা দেখেন পরস্পর বিপরীত দিকে, তো এই পরস্পর বিপরীত দিকে হয় এটা ভেনিশ হয়ে যাবে, এই দুইটা পরস্পরকে ক্যান্সেল আউট করবে। আর এটা হলো আনুভূমিক গেল, এখন আমরা যদি উলম্বটা বের করি তাহলে ওটাই আমাদের লব্ধি হবে। তো আর ইকুয়াল আমরা বলতে পারি, sec সি, সাথে আমরা বলতে পারি সাইন সি, যেহেতু উলম্ব তাই আমাদের সাইন আসতেছে, আর এখানে বলবো sec বি সাইন বি। তাহলে আমরা এটা বলতে পারি tan বি প্লাস tan সি। তাহলে আমাদের উত্তর হলো এ, tan বি tan সি। তো আমরা কী করলাম, আমি আরেকবার এখানে একটু চিত্রটা আমার ঘিজিবিজি হয়ে গেছে, চিত্রটা একবার বোঝানোর চেষ্টা করি। চিত্রটা বলছে এটা একটা 90 ডিগ্রি কোণ, এটা হচ্ছে লব্ধি। কার লব্ধি, এখানে এ একটা বিন্দু বি বিন্দু, এর বরাবর কাজ করতেছে একটা বল যার মান sec, এটার মান sec বি, আর এ থেকে সি বরাবর একটা বল কাজ করতেছে, এর মান হচ্ছে sec সি। তাহলে আমরা এখানে যদি এস বিসি এর সমান্তরাল একটা টানি সমান্তরাল রেখা, তাহলে এটা যদি ছেদক হয় তাহলে এটা আর এটা একান্তর কোণ, আর এটা আর এটা কি একান্তর কোণ। তো আমরা এখন যদি এই যে এই বলটা যে কাজ করতেছে sec বিটা এই বরাবর, এটাকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি উপাংশে, একটা আনুভূমিক একটা উলম্ব, তো আনুভূমিকটা পাচ্ছি আমরা sec বি আর হলো আমাদের cos বি, আর এটা এদিকে কাজ করবে, আর একইভাবে আরেকটা পাবে এটা এইদিকে কাজ করবে। তো পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে, আর উলম্ব যেটা ওটা কিন্তু দুইটাই একই দিকে কাজ করতেছে, তাই এখানে যোগ হবে। তো ওই যোগ করে আমরা উলম্বটা বের করি, উলম্বর ক্ষেত্রে শুধু সাইনের জায়গায় cos চলে আসবে, cos-এর জায়গায় সাইন চলে আসবে, দেন আমরা এটা পাই। তো এটা আমাদের এ নাম্বারটা উত্তর। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নটা খুব সহজ একটা প্রশ্ন ছিল। তো এখানে টি আপনাদের এসের একটা সমীকরণ দেওয়া আছে 5t প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু, তো 2 সেকেন্ডে 10-এর বেগ বের করতে হচ্ছে। তো আমরা এটা কী করবো, ডিএস বাই ডিটি করবো, একবার ডেরিভেটিভ বের করবো 5 প্লাস টি। তো আমরা এখন আমাদের 2 সেকেন্ডে বের করতে হচ্ছে, তাহলে ভি ইকুয়াল 5 প্লাস 2 7। তো এখানে 7 বি নাম্বারটা উত্তর। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্নে বলছে দুইটি সমান্তরাল রেখা আছে, একটা সমান্তরাল দুইটা সমান্তরাল রেখা আছে, একটার উপর 4টা বিন্দু আছে,
আর উপরটির উপর 6টা বিন্দু আছে। তাহলে কি বলছে, এই বিন্দুগুলো যদি সংযোগ করে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে এখানে মোট বিন্দু কটা আছে, 10টা। তো আমাদেরকে ত্রিভুজ গঠনের জন্য কটা বিন্দু লাগবে, 6টা। তো 10C3, তার মধ্যে একই সরলরেখা বরাবর আছে 6টা। তো এই 6টা দিয়ে তো কোনো ত্রিভুজ হবে না। আবার একই সরলরেখা বরাবর আছে 4টা, তো এগুলো দিয়েও তো ত্রিভুজ হবে না। তো আমরা এগুলো জাস্ট যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো 96। তো আমাদের উত্তর হলো 96। তো এখানে দেখেন, এখানে বলছে এ বি বিসির উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য, মানে এখানে বিসি এর উপর মধ্যমা, বিসি এর মধ্যমা মানে বিসি থেকে মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দুর মান কত, 0 0। তো এখান থেকে এ বিন্দুর দৈর্ঘ্য 5 একক হলে এ বিন্দুর সঞ্চার পথ বের করতে বলছে। তো এটার দৈর্ঘ্য যদি করি, দৈর্ঘ্য আসবে x² + y², যেহেতু 0 0 বিন্দু থেকে x y বিন্দু দূরত্ব, এটা = 5। তাহলে আমরা পাবো x² + y² = 25। তো আমাদের বি সি উত্তর। খুব সহজ প্রশ্ন ছিল এটা। তো এটা একটা প্রশ্ন, এই প্রশ্নটা আমি পরীক্ষার দাগাই নেই, অ্যান্সার করতে পারিনি। এই প্রশ্নটা আমি কঠিন লাগছিল একটু। আমি এখনও কিছু জিনিস এই প্রশ্নে বুঝতে পারি না। তো আশা করি আমি এটা বলে দেবো যে এই জিনিসটা আমি বুঝিনি। তো আপনারা যারা যদি পারেন কেউ, তাহলে আমাকে অবশ্যই হেল্প করবেন। আমার ফেসবুকের ইনবক্সের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে থাকে, আপনারা ওইখানে যাই আমাকে নক দিয়ে বলে দিতে পারেন একটু। প্লিজ আমাকে একটু হেল্প করবেন এই প্রশ্নটার জন্য। তো এই প্রশ্নটাতে কী হেল্প লাগবে আমাকে, এখানে যদি আমরা জানি, দেখি আমরা যদি এটা একটা পরাবৃত্ত, তো পরাবৃত্তটা এই ধরনের আসবে, y² = 4π 2π x। তো এটা একটা পরাবৃত্তটা এই ধরনের আসবে। আর সাইনের গ্রাফ যদি আমরা আঁকি, তো সাইনের গ্রাফটা জাস্ট এই ধরনের হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 0 বিন্দুতে এরা ছেদ করতেছে, 0 0 বিন্দুতে ছেদ করতেছে। ওইটা আমরা না এইভাবে বের করলাম যে 0 0 বিন্দুতে ছেদ করে। তো আরেকটা বিন্দু পরীক্ষায় এই যে উদ্ভাসের সলিউশনে দেওয়া আছে। তো ওই বিন্দুটা কত, ওই বিন্দুটা হলো x এর মান হলো π/2 আর y এর মান হলো 1। তো এই যে π/2 আর 1, এটা যে ওরা যে সমাধান করে বের করছে, অবশ্যই দুইটা সমীকরণ আছে, ওই দুইটা সমীকরণ, কিন্তু সমাধানটা করলো কীভাবে ওটা আমি এখনও বুঝতেছি না। তো আমি তাও বলে দিই, এই বিন্দুটা এই বিন্দুটা কিন্তু সিদ্ধ করতেছে, এটা কিন্তু সমাধান এই সরলরেখা দুইটার। কিন্তু এই বিন্দুটা কীভাবে বের করলো ওইটা হচ্ছে কথা আমার। তো সমাধান এটা ঠিক আছে, কিন্তু বের করার প্রসেসটা কিন্তু এখানে দেওয়া নেই। তো আমরা এখন নেক্সটে কী করবো, যখন বিন্দু দুইটা সমাধান বিন্দু দুইটা যখন পাই গেলাম, তো আমরা কী করতে হবে, আমাদেরকে ঢাল বের করতে হবে। তো প্রথমটা যদি আমরা ঢাল বের করতে চাই, তো y² = 2πx। তো এটা আমরা করবো 2y dy/dx = আমরা পাবো 2π। তো 2 2 কাটা, তাহলে dy/dx = আমরা পাচ্ছি πy1। তো আমাদের এই যে এই বিন্দুটার জন্য যদি আমরা বের করতে চাই, তাহলে এটা আমাদের আসছে যে ইনফিনিটি। তো ইনফিনিটি তো হবে না, তো আমরা এখানে তো কোথাও অপশন নেই। তো আমরা এটা কীভাবে করতে পারি, তো আমরা এটা এই বিন্দুটা দিয়ে ট্রাই করি। তো এটাতে y মান 1, তাহলে আমাদের একটা ঢাল যদি m1 হয় ছেদকের, ওইটার মান আসতেছে আমাদের 1/π আসতেছে। আর আরেকটা ঢাল যদি বের করতে চাই, ওটা আমরা এখান থেকে করব। তো এটা y = sin x, এটাকে যদি আমরা dy/dx করি, তাহলে পাচ্ছি cos x। আর cos 90 আছে আমাদের, এই বিন্দুটা নিয়ে কাজ করতেছি আমরা। cos 90 এর মান 0, এটা যদি m2 হয়, তো আমরা tan θ সাথে কোণ tan θ = কি জানি, m1 - m2, m1 + m2 1+, তাহলে এটা 1/π - 0 1। তো আমরা এটা বলতে পারি tan θ = 1/π। তাহলে আমাদের আসছে যে cot θ = π, তাহলে θ = cot ইনভার্স π। তো এইখান থেকে এটা আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে, cot ইনভার্স π উত্তর। কিন্তু এই যে এই বিন্দুটা যে সমাধান করে তারা বের করছে, এটা কীভাবে বের করছে, আশা করি আপনারা অনেকেই পারতে পারেন। তো ওটা অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে। তো এই বিন্দুটা যে এই সরলরেখা দুইটা যায়, এটা ছেদবিন্দু, ঠিক আছে, এটা আমরা মানে নিলাম ছেদবিন্দু। কিন্তু এই বিন্দুটা পাইলে কথা থেকে কীভাবে বের করলো, আমরা পরীক্ষায় কীভাবে বের করবো, ওটা এখানে দেওয়া নেই, আমারও জানা নেই এটা। তো আমাদের 69 নম্বর প্রশ্ন, খুব সহজ একটা প্রশ্ন। পেস্কেল ত্রিভুজের 52তম সারির তৃতীয় সংখ্যাটি কত। আমরা পেস্কেল ত্রিভুজের যদি n-তম সারির r-তম সংখ্যাটা বের করি, তো ওটা আমরা কী বের করি, n - 1c r-1। তো আমাদের এখানে কী বলছে, 52তম সারি, তো 52 - 1c তৃতীয় সংখ্যা, তো তৃতীয় -1। তো এটা আমরা জাস্ট ক্যালকুলেটর দিয়ে হিসাব করবো, 51 51c2। তো এটা হবে আমাদের 51 × 50/2, তো আমাদের 25 × 51।
এটা আমাদের আসতেছে 1275। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো নেক্সট এটা একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদেরকে দেখে সাথে সাথে মুখস্থ উত্তর করা দরকার, কারণ এই প্রশ্নটা যে আমরা কতবার করছি কলেজ লাইফে, আবার অ্যাডমিশন টেস্টের কোচিং চলাকালীন। তো এখানে কি বলছে, 9 ব্যক্তির দলে 2টি বা যানবাহনে ভ্রমণ করছে, যার একটিতে 7 জনের বেশি ধরে না, তাহলে দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারে। আই থিঙ্ক প্রশ্নটাতে কিছু তথ্য গ্যাপ আমি তুলে নিই, তো আমি এটাকে তুলে নিই। কিছু জিনিস তুলে নিয়ে আমরা এটা কীভাবে আমি কীভাবে বুঝতে পারলাম, কারণ আমার এই প্রশ্নটা মুখস্থ। এটার উত্তর হচ্ছে 246। তো যানবাহনের অঙ্ক আমাদের সবারই মুখস্থ, এটা একটা বিখ্যাত অঙ্ক। তো আমরা অবশ্যই এটা মুখস্থ রাখার চেষ্টা করবো, প্রায় আসতে দেখা যায়। এটা উত্তর 246। তো এখানে কি বলছে, 9 ব্যক্তির 2টি দল একটা যানবাহনে 2টি যানবাহনে ভ্রমণ করবে, 9 ব্যক্তির একটা দল, যার একটাতে 7 জনের বেশি ধরে না, তাহলে অন্যটিতে 4 জনের বেশি ধরে না, তাহলে দলটি কত প্রকার ভ্রমণ করতে পারবে। মনে করেন 4 জনের যে বাসটা, 4 সিটের একটা বাস আছে মনে করেন, এই বাসে 4 জন যেতে পারবে সর্বোচ্চ। তো এখানে দেখেন 9 জনের মধ্যে 4 জন যাবে, তাহলে 9 জনের মধ্যে এই বাসটিতে 4 জনও যেতে পারে, 9C4। আবার 3 জনও যেতে পারে, আবার কজন যেতে পারে, 2 জনও যেতে পারে। একজন কি এটাতে যেতে পারবে? একজন কখনো যেতে পারবে না, কারণ একজন যদি এটাতে যায় তাহলে বাকি 8 জন কাকে অন্য যে একটা বাস আছে ওটা দিয়ে যেতে হবে, কিন্তু ওইখানে বলেই দেওয়া আছে যে ওটাতে 7 জনের বেশি ধরে না, তাই ওটাতে যেতে পারবে না। তো আমরা 9 জনের মধ্যে 4 জন যদি এই বাসে যায়, তো বাকি যে 5 জন যে আছে, ওই 5 জনকে তো অবশ্যই যে 7 জন যেটাতে ধরে ওটা দিয়ে যেতে হবে। তো ওটা আমাদের যেহেতু যাইতেই হবে, তো ওইটা অপশন বাদ। তো এখানে 9 জনের মধ্যে 3 জন যদি এই বাসে যায়, তাহলে বাকি যে 6 জন আছে তারা ওই বাসে যাইতে হবে তাদেরকে, যেহেতু অন্য আর কোনো বাস নাই। এখানে যদি 9 জনের মধ্যে 2 জন চলে যায় এই বাসে, তাহলে বাকি যে 7 জন যে আছে তাদেরকে অবশ্যই আগের বাসে, ওই যে 7 জনের বাসে যেতে হবে। তো এখানে অবশ্যই 2 জন থাকতে হবে, আর ওইখানে তো আমরা যে কোনো একটা বাস হিসাব করলে পাবো, যেটাতে 4 জন ওইটাতে হিসাব করতে পারি, আর 7 জন এটা দিয়েও হিসাব করতে পারি। উত্তর একই আসবে, উত্তর 246। তো আমাদের এটা মুখস্থ রাখার দরকার, এটা বিখ্যাত একটা প্রশ্ন। নেক্সট প্রশ্নে যাই। তো এই প্রশ্নটা খুব একটা সহজ প্রশ্ন আছে। এখানে বলছে B+CI একটা জটিল সংখ্যা, এর মুখ্য আর্গুমেন্ট বের করতে বলছে, যেখানে B আর C সমান, আর B-ও ঋণাত্মক, C-ও ঋণাত্মক। তো একটা জটিল সংখ্যার 2টা মানে ঋণাত্মক কোথায় হয়? তৃতীয় কোয়াড্রেন্টে। তো তৃতীয় কোয়াড্রেন্টে এখানকার মধ্যে যে আর্গুমেন্টটা তৃতীয় কোয়াড্রেন্টে আছে ওইটা উত্তর। তো আমরা যদি লক্ষ্য করি, এই যে এখানে মাইনাস যে আছে, মাইনাস 135, মেবি এটা আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি, 3π/4। তো -135, তো -135 মানে ক্লকওয়াইজ, তো ক্লকওয়াইজ 90, 135। তাহলে এইখানে দেখেন এই যে তৃতীয় কোয়াড্রেন্টে এই কোণটা চলে এসেছে, তাহলে এইটাই আমাদের মুখ্য আর্গুমেন্ট। কারণ আমাদের বলছে কত, বলছে আমাদেরকে বলছে যে BC 2টা ঋণাত্মক, তো BC 2টা ঋণাত্মক হচ্ছে তৃতীয় কোয়াড্রেন্টে, আবার সমান। তো সমান হলে আমাদের tan ইনভার্স যখন হিসাব করবো তখন এটা কাটা যায়, উভয় 45 আসবে। তো এটা আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করি তাহলে আসতেছে -135। তো আমাদের ওইটা উত্তর হলো -135। তাছাড়া 90 তো কখনো হবে না, 90 হলে আমাদের এইখানে থাকতে হতো জটিল সংখ্যাটা, কিন্তু এইখানে তো আমাদের দুইটাই মনে করেন ঋণাত্মক না। আবার পাই BC, যেহেতু BC সমান, তাই আমরা এটা কাটা যেতে পারি, এটা কখনোই আসবে না, এটাও কখনো আসবে না। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো নেক্সট প্রশ্নটা একটা বিখ্যাত প্রশ্ন, এটা প্রায় ফিজিক্সও আসতে দেখা যায়। তো এখানে দেখেন, এখানে বলছে যে x=0। তো x=0 মানে কি? ওয়াই রেখা। তো ওয়াই রেখা বরাবর 3 একক বল কাজ করতেছে, আর y=0 বরাবর 5 একক, মানে এক্স রেখা। তাহলে বলছে যে এদের লব্ধি তো এই বরাবর হবে, মূলবিন্দুগামী, এই বরাবর এর সমীকরণ বের করতে বলছে। তো আমরা যদি এই থিটাটা বের করি, এটা তো এক্স অক্ষের সাথে থিটাটা তো ঢাল, তো ঢাল ইকুয়াল কি জানি আমরা, tan থিটা। তো tan থিটা ইকুয়াল যদি আমরা বের করি, তাহলে আমরা পাবো এটা যদি 5 হয়, এটা যদি 3 হয়, তাহলে আমরা পাবো 3/5। তো আমরা কি জানি, y=mx, একটা সরলরেখা সমীকরণ। তো এটা m, তো y=3/5x, তাহলে 3x = 5y। তো কোথায় আছে 3x = 5y? যে ডি নাম্বারটা। তো আমাদের এটা উত্তর, 3x = 5y। তো এটা যদি আমরা শর্টকাট লিখতে যাই, শর্টকাট হলো আপনার x = y, এখানে আপনার থাকবে একটা ধ্রুবক, বল দুইটা। তো এইখানে থাকবে কোন বলটা, এখানে থাকবে x=0 রেখা বরাবর যে বলটা ক্রিয়া করতেছে, এই যে দেখেন x=0 রেখা বরাবর 3 একক, আর এখানে y সামনে থাকবে y=0 রেখা বরাবর যে বলটা কাজ করতেছে, তো y=0 রেখা বরাবর 5 একক। তো দেখেন আমাদের এটা আসলো 3x + 5y, ডি উত্তর।
তো এভাবে আমরা শর্টকাটটা দিয়েও করতে পারি। তো নেক্সট প্রশ্ন দেখি। তো এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে ডিএক্স ইকুয়াল ডিটি। তো এখানে বলছে এক্স ইকুয়াল কত বের করতে বলছে। তো আমরা এটা কীভাবে করতে পারি, আমাদেরকে এখানে ডিগুলাকে দূর করতে হবে। তো ওটার জন্য আমরা কি ইন্টিগ্রেশন করতে পারি। তো ইন্টিগ্রেশন কীভাবে করব, আমাদেরকে ইন্টিগ্রেশন এক্সকে ইন্টিগ্রেশন কার সাপেক্ষে করতে হয়, ডিএক্সের সাপেক্ষে, আর টি এর ইন্টিগ্রেশন কার সাপেক্ষে করতে হয়, ডিটির সাপেক্ষে। তো আমরা এখানে যদি ডিএক্স বাই ডিটি, তো এখানে আছে টি বাই 2 এক্স মাইনাস 3। তো এটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে দেখেন ডিএক্সের সাপেক্ষে আমরা এখানে যে এক্স মাইনাস 3টা অন্তর ইন্টিগ্রেশন করতে পারবো, আর ডিটির সাপেক্ষে আমরা টি বাই 2টার ইন্টিগ্রেশন করতে পারবো। তাই আমাদেরকে এই যে এক্স মাইনাস 3টাকে এই দিকে আনতে হবে, আর আমাদেরকে ডিটিটাকে এই পাশে নিয়ে যেতে হবে। তো আমরা এক্সের সাপেক্ষে এটাকে যেহেতু ইন্টিগ্রেশন করবো, আর টি এর সাপেক্ষে টি এর ইন্টিগ্রেশন করবো, দেন আমরা ইন্টিগ্রেট যদি করি তো এটা পাবো আমরা লন এক্স মাইনাস 3, আর এটার মান আমরা পাবো টি স্কোয়ার বাই 4। দেন আমরা কী করতে পারি, লনটাকে আমরা এই পাশে পার করে দিতে পারি। তাহলে আমরা এক্স মাইনাস 3 লন এই পাশে যাই ই হবে, তাহলে ই স্কোয়ার বাই 4। এখানে হচ্ছে আমাদের এক্স 3 প্লাস টি স্কোয়ার বাই 4। তো এখানে ই টু দি পাওয়ার সিটা যে চলে এসে ইন্টিগ্রেশন করব, তখন আমাদের কিন্তু একটা সি যুক্ত হবে, এই সিটা। তো সিটা যেহেতু আমাদের একটা বলে দিয়েছে যে সিটা ধ্রুবক, তো একটা সি ধ্রুবক যোগ হবে। তো ওই সি ধ্রুবকটা এখানে আসবে আমাদের ই টু দি পাওয়ার সি হিসাবে। তো আমরা এভাবে এটা সমাধান করতে পারি। তো সি উত্তর আমাদের। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। আমাদের নেক্সট প্রশ্নটা খুব সহজ প্রশ্ন, দুইটা সরলরেখা দেওয়া আছে। বলে যে সরলরেখা দুইটা একই সরলরেখা নির্দেশ করতে, একই সরলরেখা নির্দেশ করার শর্ত কী জানি আমরা, এর সহগগুলার অনুপাত, মানে এখানে এক্সের সহগগুলার অনুপাত 3, এখানে আছে এক্সের সহগের অনুপাত কস আলফা, ইকুয়াল হবে ওয়াই সহগের অনুপাত, ওয়াই সহগ হচ্ছে -4, এখানে আছে সাইন আলফা, আর ধ্রুবক পদের অনুপাত, এগুলো আমাদের সমান হবে। তাহলে আমরা এই দুইটাকে একই সরলরেখা বলতে পারবো। তো আমাদেরকে এখানে টেন ইনভার্স বলছে, তাহলে আমরা এই দুইটা নিয়ে কাজ করি। তো আমরা এখানে বলতে পারবো সাইন আলফা কস আলফা ইকুয়াল -4/3, তাহলে আমরা লিখতে পারবো আলফা ইকুয়াল টেন ইনভার্স -4/3। তো এই যে দেখেন সি নাম্বারটা টেন ইনভার্স -4/3, এটা আমাদের উত্তর। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নটা একটা সুন্দর প্রশ্ন, এটা আমাদের উদ্ভাসের ক্লাসে যখন আমরা ক্লাস করি উদ্ভাসের প্রথম, তখন আমাদেরকে এটা করাইছিল। তো এটা একটা খুব মজার প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আমাদেরকে সাধারণত ক্ষেত্রফল দিয়ে করতে হয়। তো এখানে বলছে একটা বৃত্তের ভিতরে একটা বিন্দু নেওয়া হলো, তার কেন্দ্র অপেক্ষা পরিধির নিকট বৃত্ত হওয়ার সম্ভাবনা কত। তো একটা বৃত্ত মনে করেন, এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তো এখানে r/2 একটা দূরত্ব, এখানে r/2 একটা দূরত্ব। তো এই যে r/2 এখানে যদি একটা বৃত্ত আঁকি, তো এই যে r/2 ব্যাসার্ধের বৃত্তটাতে যে বিন্দুগুলো আমরা পাবো, এগুলো তো পরিধির কাছে মনে হবে দূরে, আর কেন্দ্রের কাছে মনে হবে কাছে। আর এই যে r/2 বাইরে যদি কোনো বিন্দু থাকে এই এলাকাটাতে, তো ওই এলাকাটাতে মনে হবে কি যে ওই বিন্দুটা হলো পরিধির কাছে, কেন্দ্র থেকে দূরে। তো ওইটাই তো আমাদেরকে বের করতে বলছে যে একটা বিন্দু আমরা যদি সিলেক্ট করি, ওইটা পরিধির কাছে হবে কিন্তু কেন্দ্র থেকে দূরে হবে। তো আমাদেরকে এই যে এই ক্ষেত্রফলটা আমাদের অনুকূল ঘটনা, আর আমাদের হচ্ছে মোট ঘটনা হচ্ছে এই পুরা বৃত্তটার ক্ষেত্রফল। তো পুরা বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে πr²। আর আমাদের এইটার ক্ষেত্রফল কত হবে, এটা পুরাটা যদি πr² হয়, ওখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে কত, r/2², r/2²। তো এটা যদি আমরা হিসাব করি, তাহলে আমরা পাবো, এখানে পাচ্ছি আমরা 1 - 1/4/1, তো আমরা পাচ্ছি 3/4। তাহলে আমাদের সম্ভাবনা হবে 3/4, কেন্দ্রের থেকে দূরে আর পরিধির নিকটবর্তী হওয়ার সম্ভাবনা। পুরা বৃত্তের ক্ষেত্রফল বাই r/2 ব্যাসার্ধের যে বৃত্তটা হবে তার বাইরের ক্ষেত্রফলটা। তো আমাদের উত্তরটা 3/4। তো এর মাধ্যমে আজকের 25টা প্রশ্ন আমাদের সমাধান হলো। তো আমার যদি কোনো প্রশ্নের ম্যাথমেটিক্যাল ইরোল বা আপনাদের সমস্যা মনে হয় যে এটা আমি ভুল করে দিছি বা এটা অন্যভাবে করা যায়, তো অবশ্যই আমাকে জানাবেন। আমিও অনেক কিছু শিখতে আগ্রহী আপনাদের কাছ থেকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।